নদী যেমন বয়ে যায়, তার চলার যেমন কোনো শেষ নেই, ঠিক তেমনিভাবে জানারও কোনো শেষ নেই, তাই শেষ নেই পড়াশোনারও। আমরা আবার ফিরে এসেছি পড়াশোনায়। আজকে আমরা জানব ষষ্ঠ শ্রেণীর বর্গমূল বিষয়ে একটি ধারণা। এটি তোমাদের 18 নম্বর চ্যাপ্টার, যা 202 নম্বর পেজে রয়েছে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বর্গমূল। আসলে ব্যাপারটা কি? আচ্ছা, বর্গমূল, বর্গক্ষেত্র এগুলোর সাথে একটা অদ্ভুত মিল আছে না? হ্যাঁ, আজকে আমরা সেই মিলটাই জানব। বর্গমূল সম্বন্ধে জানার আগে আমরা আজকে জানব বর্গ কি। তার আগে আমি বলি, তোমরা হয়তো অনেকে জানো যে একটা বর্গক্ষেত্র মানে বলতে পারো যে রম্বাসের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে আমরা বলি বর্গক্ষেত্র। তার মানে বর্গক্ষেত্র হচ্ছে সেই সামতলিক ক্ষেত্র বা চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং পরস্পরের সাথে সমান। এবার আমি যদি বলি এবিসিডি বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল বার করতে চাই, আমরা কি করব? না, আমরা সিম্পলি বাহু দুটোকে গুণ করব। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা বাহু গুণ বাহু, বা বাহু গুণ বাহু বর্গ একক বা স্কোয়ার ইউনিট। তার মানে কি? আর আমরা কি বললাম যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, মানে এবি যদি এ ইউনিট হয় তাহলে বিসিও এ ইউনিট, সিডিও এ ইউনিট, এডিও এ ইউনিট। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু এ ইন্টু এ। এই জিনিসটা মানে হচ্ছে বর্গ। আর সহজ করে যদি বলি, বর্গ মানে হচ্ছে একই রকম সংখ্যার গুণফল। মানে ধরো একটা সংখ্যা যদি 2 হয়, তার সাথে 2 গুণ করলে যেটা আমরা পাবো 2 দুগুণে 4। এই 2 গুণ 2 করে যেটা পেলাম 4, সেই 4টা হচ্ছে 2 এর বর্গ। মানে সেই একটা সংখ্যার সাথে সেই সংখ্যা গুণ করলে যে সংখ্যা আমরা পাই সেটা হচ্ছে সেই সংখ্যার বর্গ। ঠিক তেমনভাবে 3 গুণ 3 ইজ ইকুয়ালস টু 9। এই 9টা হচ্ছে 3 এর বর্গ। এবার আমরা বর্গকে কিভাবে ডিনোট করি? বর্গ বা যাকে আমরা ইংরেজিতে বলি স্কোয়ার, তাকে আমরা ডিনোট করি 2 দিয়ে। কিভাবে? না, আগে আমরা একটা ছোট্ট জিনিস জানব। ধরো 4-এর উপরে 3 লেখা আছে, 4-এর পাশে না, 4-এর উপরে। তাহলে আমরা কি বুঝবো? এরকম যদি লেখা থাকে তখন 4টাকে বলা হয় নিধান বা বেস, আর 3টাকে বলা হয় ঘাত বা পাওয়ার। এই পাওয়ার জিনিসটা আসলে কি? না, এই পাওয়ার জিনিস বা ঘাত ডিনোট করে বা নির্দেশ করে যে এই সংখ্যাটা যার উপরে এই পাওয়ারটা রয়েছে কতবার গুণ হবে। 4-এর উপরে 3 রয়েছে, তার মানে 4 3 বার গুণ হবে। বোঝা গেল? এবার বলো, এখানে 2 গুণ 2 আছে, 2 গুণ 2 ইকুয়ালস টু 4। তাহলে 2 কতবার গুণ হয়েছে? 2 বার গুণ হয়েছে। তাহলে 2 এর উপর কি হবে? 2 এর উপর হবে 2 ইকুয়াল টু 4। এই 2টাকে বলা হয় স্কোয়ার। স্কোয়ার মানেই, স্কোয়ার বা বর্গ বললে জানবে সেই সংখ্যাটা 2 বার গুণ হচ্ছে। যেমন এখানে 2 গুণ হয়েছে, তাই জন্য 2 টু দি পাওয়ার 2, এটাকে আমরা বলি 2 টু দি পাওয়ার 2।
ঠিক একইভাবে 3 গুণ 3 = 9 = 3 স্কোয়ার। 3 দুবার গুণ হয়েছে। তো এই হচ্ছে আমাদের বর্গ। এবার তোমরা ভাবছো যে চ্যাপ্টারটা তো বর্গমূল, তাহলে আমরা বর্গ জানবো কেন? এই বর্গটাকেই যদি আমরা ব্যাকওয়ার্ডসে আসি, যেটা পাবো সেটাই হচ্ছে বর্গমূল। বোঝা গেল না? ধরো একটা সংখ্যা 16। 16টাকে আমরা কি লিখতে পারি? 4 গুণ 4। এই 4টাকে বলা হয় 16র বর্গমূল। আর বর্গমূলের একটা সিম্বল আছে, সেটা তোমরা বিভিন্ন জায়গায় দেখবে এরকম একটা সিম্বল, টিক্স সিম্বল। আমি বলবো তোমাদের সবসময় এই সিম্বলটা যদি দেয়, ধরো 16র বর্গমূল যদি বলে, তাহলে 16 লিখে তোমরা পুরো 16টাকে কভার করবে। নইলে কিন্তু সেটা বোঝা যায় না যে সেটা 16র বর্গমূল করছে নাকি অন্য কিছুর বর্গমূল চাইছে। তাহলে বোঝা গেল বর্গমূল আসলে কি। বর্গমূল আসলে যেটা গুণ হচ্ছে, ধরো 16, সেই 16টা যার বর্গ সেটাই হচ্ছে ওই সংখ্যার বর্গমূল। তাহলে বোঝা গেল বর্গমূল কি না, 16র বর্গমূল। এটা হচ্ছে বর্গমূল, বা যাকে আমরা ইংরেজিতে বলি স্কোয়ার রুট। ঠিক যেমন বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে দিলে আমরা তার বাহুর দৈর্ঘ্য বার করতে পারি। যদি বলে দেয় যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 9 স্কোয়ার মিটার, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত? আমরা কি করি? বাহুর দৈর্ঘ্য জানি, বাহুর দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। সেই অনুযায়ী যদি 9টা যদি বর্গ হয়, বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গমূল। তাহলে আমরা একটা বর্গমূলের ধারণা করতে পারলাম যে বর্গমূল আসলে যার বর্গ সেটাই হচ্ছে বর্গমূল। যেমন 16র বর্গমূল হচ্ছে 4। আর যখন আমরা বর্গমূল লিখবো, ধরো আরেকটা সংখ্যা 441, এটার বর্গমূল যদি এরকম যদি একটা সাইন দেয়, তার মানেই আমরা বুঝে যাবো এটা বর্গমূল চাইছে। তখন আমরা কি লিখবো? 441টাকে আমরা ভাঙাবো। 441কে আমরা জানি 21 × 21 বর্গমূল হিসেবে লিখতে পারি। এবার যখন এই সাইনটা কিভাবে তুলবো না, এই 21 × 21 হবে, যখন সাইনটা তুলে দেবো তখন একটা থাকবে। এটা হচ্ছে বর্গমূল। এবার আমরা বর্গমূল কিভাবে করতে হয় তার দুটো প্রসেস আছে। কি কি সেই প্রসেস? ফার্স্টে যে প্রসেসটা আমরা জানবো সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে যেটা করা হয়। ধরো একটা সংখ্যা দিয়েছে 144। 144-এর বর্গমূল আমরা কি করে বার করব? বর্গ মানেই হচ্ছে যে সংখ্যাটা দুবার গুণ হচ্ছে। 444কে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে ভাগ করলাম, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6, 12, 6, 2 দিয়ে ভাগ করলাম, আর 2 দিয়ে 36কে ভাগ করলে হয় 18, আবার 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9, 3 দিয়ে গেলে 3। তার মানে এটা কি হলো? 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে 144-এর বর্গ কি এটা? আরও ভালোভাবে বললে বর্গ মানে হচ্ছে দুটো একই রকমের দুটো সংখ্যার গুণফল, কিন্তু এখানে আমরা 3টে সংখ্যা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমরা কি করব, এটা তো জোড়ায় জোড়ায় আছে, এই জোড়াগুলোকে এক জায়গায় মানে একটা সংখ্যা হবে 2 × 2 × 3, আর একটা সংখ্যা যেহেতু সেম 2 × 2 × 3, 4 3 4 12 × 12, মানে 144-এর বর্গমূল হচ্ছে 12 × 12 = 12। তার মানে বর্গমূল আমরা ফার্স্টে কিভাবে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করব সেটা আমরা জানতে পারলাম। এবার যদি সংখ্যাটা আরও বড় হয়, সেক্ষেত্রে আমরা বর্গমূল কিভাবে করব?
এবারে আমরা শিখব বড় সংখ্যা বা এমন কোনো সংখ্যা যাকে কাছাকাছি অবস্থিত কোনো মৌলিক সংখ্যার উৎপাদক হিসাবে বিশ্লেষণ করে আমরা বর্গমূল বার করতে পারি না। যেমন ধরো একটা সংখ্যা 289, এই সংখ্যাকে কি আমরা কাছাকাছি কোনো সংখ্যার বা মৌলিককে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি? এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, 3 দিয়ে করতে পারবো না, 5 দিয়েও হবে না, 7 দিয়েও হবে না, আবার 9 দিয়েও হচ্ছে না। কেন? 7 দিয়ে করলে 4 7 28, 28 আর 9, 7 2 ভাগশেষ থাকছে। আবার এটাকে 9 দিয়েও করা যাচ্ছে না, 3 9 27 19, 18 1 ভাগশেষ থাকছে। তার মানে এটা কাছাকাছি কোনো সংখ্যার বর্গ নয়, কিন্তু এটা বর্গ। সেটা আমরা কি করে বুঝবো? না, আমরা একটা নতুন পদ্ধতি শিখবো, সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। কি করবো? ফার্স্টে 289 দিই। ভাগ পদ্ধতির একটা খুব সুবিধা বা একটা নিয়ম হচ্ছে আমরা এখান থেকে দাগ কাটব। নর্মাল ভাগ যখন আমরা করি 289কে যখন আমরা ধরে নাও 2 দিয়ে যদি ভাগ করি, আমরা একটা সংখ্যা নিয়ে ভাগ করি, মানে ফার্স্টে 2 দিয়ে 2কে ভাগ করব, হবে এখানে 1 8। আমরা তারপর 2কে 8 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8। আমরা কখনো এরকম করি না যে 2কে 2 দিয়ে ভাগ করে 1 হলো, আবার 8 নামলো, 8কে 2 দিয়ে ভাগ করলাম, সেটা করি। কিন্তু কখনো কি এরকম করি যে 8 নামালাম, 9 নামিয়ে দিয়ে দুটোকে একসাথে ভাগ করলাম? করি না। কিন্তু এই পদ্ধতিতে আমরা করব। তো সেই জন্য আমরা দুটো সংখ্যাকে নিয়ে একটা জোট তৈরি করব। যেমন সেই জোটটা আমরা কিভাবে তৈরি করব? ডান দিক থেকে বাঁ দিকে তৈরি করব। যেমন 289, ডান দিক থেকে বাঁ দিকে দুটো সংখ্যা নিলাম 89, আর যেহেতু এখানে 2 একটা পড়ে আছে, 2 একটা সংখ্যা। এইভাবে আমরা বর্গমূলটা করব। এবার কি করব? এবার আমরা দেখব যে কোনটা স্কোয়ার, দুটো সংখ্যার গুণফল 2 এর থেকে কম বা 2 এর সমান। প্রথমে করে দেখি, 3 দিয়ে করে দেখি। 3 তিরিক্ষে 3 গুণ 3 = 9। এটা 2 এর থেকে বড়, তার মানে এটা যাবে না, এটা আমরা লিখব না। এবার যদি 2 গুণ 2 করি 4, এটাও 2 এর থেকে বড়, এটা যাবে না। কিন্তু 1 গুণ 1 বা 1 স্কোয়ার কিন্তু 2 এর থেকে ছোট, তাহলে আমরা তখন এখানে লিখব 1 আর এখানে লিখব 1। আমরা কি করি? যার স্কোয়ার করছি, ধরো এখানে যদি 2 দিয়ে 1 দিয়ে গুণ না হয় 2 হতো, তাহলে আমরা তখন এখানে 2 লিখতাম আর তার স্কোয়ারটা লিখতাম এখানে। হলো, এখানে 1 হলো। এবার এখান থেকে এটা বিয়োগ যাব, গিয়ে হলো 1। এবার এই 89 আছে, আমরা এমনি ভাগের সময় কি করি? আগে একটা 8 নামাই, তারপরে ভাগ করে আবার তারপর 9 নামাই। এক্ষেত্রে আমরা কি করব? দুটোকে একসাথে নামিয়ে দেব। হয়ে গেল। এবার আমরা কি করব? এবার এখানে একটা দাগ দেব। তো মানে বইতে একটা অন্যরকম প্রসেসে করা আছে, চিরাচরিত প্রসেস যেটা আমরা করে এসেছি বা যারা আমাদের আগে আছেন তারা করে এসছে, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। এখানে একটা দাগ দেব। কি করব? এখানে যত সংখ্যাই থাক তার সাথে 2 গুণ করব। কি হলো? 1 এর সাথে 2 গুণ করলে 2। এবার আমরা এদিকে এমন একটা সংখ্যা বসাবো, যে সংখ্যাটা, ধরো যদি আমি এখানে 1 বসাই, এই 1 এর সাথে এই টোটাল সংখ্যাটা গুণ করে যাতে এই সংখ্যাটা আসে। তো ফার্স্টে আমরা কি করব? দেখি 1 বসিয়ে দেখি। 1 বসালে কি হবে? 1 একে 1, 1 একে 1, 2 21। হলো না? এক্ষেত্রে আমি একটা সহজ পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি, বইতেও দেখবে আছে। তোমাদের মনে রাখতে হবে কার সাথে কি গুণ হলে এককের সংখ্যাটা কি হয়। যেমন 2 এর স্কোয়ার যদি হয়, বা যে কোনো সংখ্যা যদি 12 স্কোয়ার হয়, বা যার একক সংখ্যা যদি কোনো একক সংখ্যা 2 হয়, এমন কোনো বর্গ করব, এমন কোনো সংখ্যার বর্গ করব যার একক সংখ্যা হচ্ছে 2। সাপোজ 22, 12, 32, এগুলোর আমরা যদি স্কোয়ার করি, তাহলে সবসময় এর
বর্গ যেটা হবে তার একক সংখ্যা হবে 4, যেহেতু 2 গুণ 2 4। ঠিক তেমনি 2-এর ক্ষেত্রে যেমন 4 হবে, 3-এর ক্ষেত্রে হবে 9, 4-এর ক্ষেত্রে হবে 16, 5-এর 16 বা 6 এককের সংখ্যা 6, 5-এর ক্ষেত্রে হবে 5, 6-এর ক্ষেত্রেও 6 36, 7-এর ক্ষেত্রে হবে 9, 8-এর ক্ষেত্রে হবে 4, মানে 2-এর সাথে 8-এর মিল আছে, 9-এর ক্ষেত্রে হবে 1। তাহলে আমরা কি দেখলাম, যদি কোনো সংখ্যা যার বর্গ করব তার একক ঘরে 2 থাকে, তখন সেই বর্গের একক ঘরেও থাকবে 4। 3 থাকলে হবে যদি একক থাকে, তাহলে বর্গের একক। 3-এর ক্ষেত্রে হবে 9, 4-এর ক্ষেত্রে হবে 6, 4 4 16, 5-এর ক্ষেত্রে হবে 5, 6-এর ক্ষেত্রে হবে 6, 7-এর ক্ষেত্রে হবে 9, 8-এর ক্ষেত্রে হবে 4, 9-এর ক্ষেত্রে হবে 1। কী করে সহজে মনে রাখবে না, 2 2 4, তাই জন্য 4, 3 গুণ 3 ইকুয়াল টু 9, 9, 4 গুণ 4 16, যেহেতু আমি এককের সংখ্যা বলেছি তাই জন্য 6 এককে 6 আছে, 5 গুণ 5 হচ্ছে 5 গুণ 5 হচ্ছে 25 এককের ঘরে 5, 6 গুণ 6 হচ্ছে 36 এককের ঘরে 6, 7 গুণ 7 49 এককের ঘরে 9, 8 গুণ 8 64 এককের ঘরে 4, আর 9 গুণ 9 এককের ঘরে 1, তাই জন্য 1। এই হচ্ছে একটা বেসিক জিনিস। তাহলে এখানে আমরা দেখছি 9 আছে, আর 9 আমরা কি পেয়েছি না, 3-এর বর্গ হচ্ছে 9, যার একক ঘরে 9 থাকবে, আর 7-এর বর্গের ক্ষেত্রে 9 থাকবে। এবার যদি আমি এখানে 3 বসিয়ে, মানে 23 বসিয়ে এর সাথে 3 গুণ করি, কি হয় দেখি তো, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, হলো না? এর থেকে ছোট হয়ে গেল, 9 এর কাছাকাছি হবে, এর থেকে ছোট হবে 9 এটা। এবার 7 বসিয়ে দেখি তো, 7 বসিয়ে 7 গুণ 7 করি, 7 7 49, 7 দুগুণে 14, 189, 189। তাহলে মিলে গেল ভাগটা, তাহলে এর বর্গমূল হলো 17। বোঝা গেল? এইভাবে আমরা যদি আরেকটা সংখ্যা দেখি 324, এর বর্গমূল আমরা কিভাবে করব? একই প্রসেসে বাদিক থেকে ডান দিক থেকে বাদিক, মানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাব, দুটো দুটো সংখ্যা নিয়ে, শেষে যে কটা পড়ে থাকবে, যদি শেষে একটা পড়ে থাকলে একটা, নয়তো দুটো পড়ে থাকলে দুটো সেট নিয়ে করব। করে সবচেয়ে 3-এর সব থেকে ছোট সংখ্যা হতে হবে বা 3-এর সমান হতে হবে কত, 1 নিলাম, 1 থেকে 3 যাব 2, 24টাকে একসাথে আনলাম। এবার এখানে যাই সংখ্যা থাক, এখানে হলো 24, 2 1 2, তারপরে কত হবে, 8 দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে কি হবে, 8 গুণ 8 8 64, 4 8 দুগুণে 16, 222, 224, 8 18। এইভাবে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারি। এটা হচ্ছে একটা ইজি প্রসেস। এবার আরেকটা সংখ্যা যদি আসি, 1 0 4 0 4, এই সংখ্যাটার বর্গমূল আমরা কি করে করব? ফার্স্টে আমরা ওই একই প্রসেসে বাদিক থেকে ডান দিকে দুটো দুটো সংখ্যা নেব। ফার্স্টে নিলাম 4 আর 0, এখান থেকেও নিলাম 4 আর 0, আর পরে রইল 1। 1 সবচেয়ে কাছে হচ্ছে 1, মানে 1 1 0 হয়ে গেল। এই 0 আর 4টাকে একসাথে নামালাম, হলো 2 1 2। এবার দেখো এখানে যদি আমরা কোনো সংখ্যা বসাই, 1 বসাই, সবচেয়ে ছোট সংখ্যা 1 বা 0 যাই বসাই না কেন, এটা কিন্তু যাবে না, তাই না? 1 সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, এই 1 দিয়ে যদি বসাই, 21 গুণ 1 করি, 21 হবে। এটার থেকে ছোট, এটার থেকে বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, 0 দিয়ে যাই গুণ করবে 0ই হবে। এখানে 0 4, বা এই দুটো সংখ্যাকে একসাথে নামাবো 4। এবার কি করব, আবার এই পুরো সংখ্যা মানে 10টাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে হলো 20,
এবার এইখানে আমরা একটা সংখ্যা বসাবো, যাকে পুরো সংখ্যাটা গুণ করলে এই জিনিসটা আসে। প্রথমে 1 বসিয়ে দেখি, 1 বসিয়ে দেখলাম হলো না। আমরা 4 মানে হচ্ছে 2, 2-এর ক্ষেত্রে প্রযোজ্য, 2 করলাম। 2 গুণ 2 যদি করি, 2 গুণে 4, বা মিলে গেল। এখানেও আমরা 2 বসিয়ে দিলাম, তাহলে √104004 ইজ ইকুয়াল টু √102। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা একটা বড় ভাগকে কী করে আমরা বর্গমূল করব সেটা শিখলাম। আরেকটা যেটা তোমাদের বইতে রয়েছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। অখণ্ড সংখ্যাকে না, যেটা আমরা ভগ্নাংশে পাই না, যেমন 1, 2, 3, 4, এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার যদি কেউ বলে 1/1 বা 5/7, এগুলো হচ্ছে ভগ্নাংশ, এগুলো কিন্তু অখণ্ড সংখ্যা নয়। বোঝা গেল? এবার বলছে পূর্ণবর্গ সংখ্যা কি না, যে সমস্ত সংখ্যার বর্গমূল একটা অখণ্ড সংখ্যা, তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4, এই 4-এর বর্গ কি না 2 স্কোয়ার, 4-এর বর্গ 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। 2 একটা অখণ্ড সংখ্যা, তাই জন্য 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। অ্যাজ বিকজ 2 একটা অখণ্ড সংখ্যা। হলো। আর যেটা এবার যদি দেখি 8-এর যদি ভগ্নাংশ করতে যাই সেক্ষেত্রে বর্গমূল করতে যাই, সেক্ষেত্রে আমরা কি দেখছি 2 গুণ 2 গুণ 2, এখানে 3টে 2 চলে আসছে। কিন্তু আমি বলেছি যে বর্গমূল করতে গেলে 2টো সংখ্যার গুণফল হতে হয়, কিন্তু এখানে 3টে সংখ্যার গুণফল হচ্ছে, তার মানে একটা সংখ্যা নয়, কমাতে হবে না বাড়াতে হবে। তাহলে কি 8 পূর্ণবর্গ সংখ্যা হবে? তখন 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ 8-এর যদি আমরা বর্গমূল করি সেটা কিন্তু একটা অখণ্ড সংখ্যা হবে না, সেটা হবে একটা ভগ্নাংশ। এই হচ্ছে বর্গমূলের ধারণা। এবার আমরা বর্গমূল রিলেটেড কিছু অঙ্ক আমরা বুঝবো। এবার ধরো এই √8, তোমাদের কোয়েশ্চেন এলো, আমি একটা সহজ উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তারপরে আমরা এক্সারসাইজে যাবো। যে √8-এর সাথে আমি ছোট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তারপরে আমরা বড় সংখ্যা নিয়ে দেখব কি হয়। 8-এর সাথে কত গুণ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সেক্ষেত্রে আমরা কি করব? √8, এই √8কে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি 2 গুণ 2 গুণ 2। নয় আমাদের এখানে কি গুণ করলে এই 8টা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে 8-এর সাথে আর কি গুণ করা যেতে পারে যাতে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো, উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম যে 3টে 2 আছে, এর সাথে যদি আমি আরেকটা 2 গুণ করি তাহলে কি হবে? 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। এই 4 স্কোয়ার হবে, তার মানে কি এই 8-এর সাথে আর একটা এক্সট্রা 2 গুণ করলে আমরা দুটো সংখ্যার বর্গ পাচ্ছি। এই 4 গুণ 4, দুটো সংখ্যার গুণফল, তাহলে হচ্ছে কত? 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমরা উৎপাদকে কোন একটা সংখ্যা যদি জিজ্ঞাসা করে যে এটা পূর্ণবর্গ করতে গেলে কত দিয়ে গুণ করব, সেটা উৎপাদকে বিশ্লেষণ করে যে সংখ্যাটা আমরা দেখব যে ওটা একটাই আছে, ওর আরেকটা জুটি লাগবে, সেই সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা পূর্ণবর্গ সংখ্যা হতো। ঠিক একইভাবে সেই সংখ্যা দিয়েই, মানে যেটা আমরা পাচ্ছি একটা এক্সট্রা আছে, সেই সংখ্যা দিয়ে, যেমন এখানে 2 একটা এক্সট্রা আছে, সেই 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা যে সংখ্যাটা পাবো সেটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন এই
8কে যদি 2 দিয়ে ভাগ করি 4, 4 2 স্কোয়ার, মানে 2-এর একটা স্কোয়ার। ঠিক এইভাবে আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে সেই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা সেটা আমরা জানতে পারব। আর যদি বলে যে একটা সংখ্যার সাথে কত বিয়োগ করলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ধরে নাও একটা সংখ্যা 8টাকে ধরেই আমরা করি, ধরো এই সংখ্যাটা হচ্ছে 8, 8-এর সাথে কত বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এটাকে যদি ভাগ পদ্ধতিতে করি, আমরা কি বলছি, 8-এর সবচেয়ে কাছের বর্গটাকে নিয়ে করব, সবচেয়ে কাছের বর্গ। এমন এই প্রসেসে আমরা কি করব না, যেটা সবচেয়ে কাছের বর্গ 8-এর থেকে ছোট কিন্তু 8-এর কাছে, সেটা নিয়ে করব। 1 দিয়ে করলে 1 হচ্ছে, কিন্তু আমরা তারপরে যদি 2 দিয়ে যাই, 2 দুগুণে 4, কারণ 4 হচ্ছে। আবার 3 দিয়ে যদি করি, 3 গুণ 3 9, 9 8-এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 2 নিলাম। 2 দুগুণে 4, 4, এই 4 পড়ে রইল, ভাগশেষ। কারণ কি এখানে তুমি যদি 2 বসাও, সেই 2 বসিয়ে তুমি কত গুণ করবে, 0 গুণ করতে পারো, 0 গুণ করলেও সেটা ভাগ মিলবে না। সেক্ষেত্রে কি হবে, এই 4টাকে হচ্ছে আমার সেই সংখ্যা যা 8-এর থেকে 4 বিয়োগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এবার যদি বলে যোগ করলে 8-এর সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এক্ষেত্রে সোজা প্রসেসেই তোমরা বলে দিতে পারো 1 না 8-এর সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 9। আরেকটা যেটা তোমরা করতে পারো, এই 4 হলো, এই 8-এর থেকে 4 বিয়োগ করলে হলো 4 = 2 স্কোয়ার, হলো 2 স্কোয়ার। 2-এর পরে কি আছে, 3, 2-এর পরে হচ্ছে 3 স্কোয়ার, 3 তিরিক্ষে 9, এই 9-এর থেকে 8 বিয়োগ করলে 1। তাহলে আমরা যখন বিয়োগ চাইছি কত বিয়োগ করলে, তখন তার আমরা ভাগ প্রসেসে করে যে ভাগশেষটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিয়োগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা পাবো। আর যোগ করলে যখন বলছে, তখন আমরা বিয়োগ করে সেটা 8 স্কোয়ার সেটা বার করছি, বার করে তার পরবর্তী সংখ্যার স্কোয়ারটা বার করছি, করে সেই সংখ্যা থেকে আমরা সেই যার কাছে, মানে সবচেয়ে কাছে বা যার সাথে যোগ করতে হবে সেই সংখ্যাটা বিয়োগ করছি। বোঝা গেল? তো এই ধরনের অঙ্কগুলোই তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে। আর একটা বিষয় তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাগ প্রসেসে তাহলে একটা অঙ্ক দেখিয়ে দেওয়া উচিত যেখানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় প্রমাণ হবে। ধরো একটা সংখ্যা 174, এটা আমরা ভাগ প্রসেসে বার করবো, দেখি এটা পূর্ণবর্গ কিনা। এই 4 থেকে 7 নিলাম, একটা 1, 1 একে 1, কারণ কি আমি বলেছি যে এমন একটা সংখ্যা আমাকে লিখতে হবে যার স্কোয়ার এই 1-এর থেকে কম বা 1-এর সমান, সেইভাবে লিখতে হবে। 1 করলাম, এটা হয়ে গেল 0, 74টাকে একসাথে নামালাম, 1কে 2 দিয়ে গুণ করলাম 2। বাট এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যা এটার সাথে গুণ করলে এটার কম বা এটার সমান হয়, এটা বেশি হওয়া চলবে না। এবার 4 দিয়ে গুণ করি, যদি এখানে 4 বসাই, 4 4 16, 4 দুগুণে 8 9 বা 96 হবে, সেটা এটার থেকে 74 থেকে বড় হয়ে যাবে। এবার যদি 3 বসাই তাহলে কি হবে, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 69 74 থেকে ছোট। তাহলে কত হলো, এখানে আমরা 3 বসিয়ে দিই, এটা হচ্ছে 9 থেকে 4 যাব 5, মানে 5 ভাগশেষ থাকলো। এই 5টাকে দেখো 13 দুগুণে 26, 26 করে তুমি কিন্তু এর একটা অখণ্ড সংখ্যা বর্গমূল পাচ্ছ না, মানে 174-এ কোনো অখণ্ড সংখ্যার বর্গমূল নেই, তার মানে 174 হচ্ছে একটা মানে পূর্ণবর্গ সংখ্যা নয়। দ্যাট মিনস, আর এর যেহেতু এর একটা 5 ভাগশেষ আসছে, সেই জন্য 174কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি না। এই 174 থেকে
যদি আমরা 5 বাদ দিই তাহলে আমরা যে সংখ্যাটা পাবো 169। এই 169 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এই 174 থেকে আমরা 5 বাদ দিলাম, তাহলে এই 169 যেটা পেলাম সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা না কার, সেটা হচ্ছে 13 পূর্ণবর্গ সংখ্যা। এবার 174-এর সাথে কত যোগ করলে আমরা একটা অন্য পূর্ণবর্গ সংখ্যা পাবো না 13-এর পরে রয়েছে 14-এর হোল স্কোয়ার করে 14-এর হোল স্কোয়ারের থেকে 174 বাদ দিলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তোমরা এই অঙ্কটা করে দেখো, করে আমায় বলো তোমাদের উত্তর কী আসছে। তো এই পর্যন্ত। এবার আমরা এক্সারসাইজে কী আছে সেটা আমরা দেখব। তো এবার আমরা এক্সারসাইজে আসব। এক্সারসাইজের আমরা 206 নম্বর পেজের যে অঙ্কটা করব সেটা হচ্ছে আমরা 9 নম্বর। এখানে নিচে তার আগে নিচে কিছু অঙ্ক রয়েছে, মনে মনে হিসাব করি 7-এর বর্গ, এগুলো তোমরা একটু করবে যাতে তোমাদের ইন ফিউচার তোমরা আরও যখন বর্গমূলের অঙ্ক করবে বা স্কোয়ারের অঙ্ক করবে তোমাদের যাতে হাতটা আরও মজবুত হতে পারে, ভিতটা যাতে মজবুত হয়। তো এবার আমরা দেখব 9 নম্বরের অঙ্কটা কি বলছে। আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলোতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা ও একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করি। অঙ্কটা একটু ভজঘট লাগছে, তার মানে কটা খোপ আছে সেটা আমাদের জানতে হবে। কি করে জানবো? ফার্স্টে আমরা দেখবো যে ও একটা খোপে কত টাকা রেখেছে। আমরা 206 নম্বর পেজে 9 নম্বরের অঙ্কটা করছি। চিন্তা নেই, করোনা হয়নি, অ্যালার্জেটিক হাঁচি। তো একটা খোপে রেখেছে 5 টাকা প্লাস একটা 1 টাকার মুদ্রা প্লাস একটা 2 টাকার মুদ্রা, কত হচ্ছে 8 টাকা। তার মানে একটা খোপে আছে 8 টাকা, 8 টাকা আছে একটা খোপে, তোমরা একটু ভাষায় লিখে নেবে। সুতরাং 1 টাকা আছে কটা খোপে? এতটি খোপে। সুতরাং 1152 টাকা আছে, 1152/8 টাকা, 8টি খোপে হলো। এবার আমরা এটাকে ভাগ করব। ভাগ করলে কি হয়? 8 একে 8, 8 থেকে 11 যাব 3, 35, 4 8 32, 4 8 32, 144টা খোপ আছে। এবার আমাদের প্রশ্ন চেয়েছে বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে। ধরো একটা বাক্স, এই বাক্সর মধ্যে কিছু খোপ আছে, বলছে যতগুলো সারি আছে একটা সারির মধ্যে ততগুলো খোপ আছে। মানে এখানে যদি 4টে সারি থাকে তাহলে একটা সারিতে 4টে খোপ আছে। সাপোজ এখানে এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি আর এই একটা সারি, যদি মানে টোটাল 1 2 3 4টে সারি আছে, তাহলে এই 1 নম্বর সারিতেও ঠিক 4টেই খোপ থাকবে। তার মানে তাহলে টোটাল খোপ আছে 144টা। তার মানে এই বাক্সটায় টোটাল কটা খোপ আছে? যদি এখানে 4টে সারি আর প্রত্যেকটা সারিতে 4টে করে খোপ থাকে, টোটাল কটা খোপ আছে না? টোটাল যা খোপ আছে তা মানে হচ্ছে 4 গুণ 4। আমরা বর্গক্ষেত্রের স্কোয়ারের ফর্মুলা থেকে বলতে পারি 4 4 16টা খোপ। ঠিক একইভাবে এটা হচ্ছে টোটাল খোপ। ধরি তোমরা এখন অ্যালজেব্রা শিখছো, ধরি এক্সটা খোপ আছে,
খোপ আছে একটা সারিতে, সুতরাং 144টা খোপ আছে এক্স স্কোয়ার সারিতে। ঠিক এইভাবে এক্সট্রা খোপ যদি একটা সারিতে থাকে তাহলে টোটাল যে খোপটা হবে সেটা নিশ্চয়ই এক্স গুণ এক্স হবে। গুণেই দেখো না, এখানে যদি 4টে সারি 4টে খোপ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা খোপ, মানে 4 গুণ 4 মানে 4 স্কোয়ার। ঠিক এইভাবে 144টা খোপ থাকবে কটায় না এক্স স্কোয়ার সারিতে, মানে এক্স স্কোয়ার ইজুকাল টু 144। তার মানে এক্স ইকুয়াল টু কত, √144। এবার 144-এর বর্গমূল করে কত হয়, এবার তোমরা করে দেখো তো দেখি, করে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের একটা সারিতে কটা খোপ হলো। এই হলো, এই তোমাদের অঙ্ক। এরকম ধরনের আরও কিছু অঙ্ক তোমাদের রয়েছে, তোমরা এটা এই স্কোয়ারের ফর্মুলা ধরে, মানে স্কোয়ারের সূত্র ধরেই বর্গমূল করে এই অঙ্কের উত্তরগুলো পেতে পারো। আরেকটা ধরনের অঙ্ক যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই অঙ্কটা। হিসেব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। আমরা কি করব, সিম্পলি এই 12, 16, 20 আর 24 যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাই এটার লসাগু করব। লসাগু করে কি হয়, ফার্স্টে 2 দিয়ে করলাম 6, 8 দুগুণে 16, 10, 12, আবার 2 দিয়ে যাব 3, 4 দুগুণে 8, 5, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাব 3, 2, 5, 3, তাহলে কী হলো 3, 2, 5, 3, আবার 3 দিয়ে যাব 1, 2, 5, 1, তাহলে লসাগু কত হলো 2 × 2 × 2 × 3 × 5 × 2, ইন্টু 1 × 1, ওটা মানে হচ্ছে 1ই, এটার সাথেই, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 গুণ 15, 5 16 80, এখানে করে দেখিনি, 5 16 80, 16 24, তার মানে হলো 2400। এই 2400টা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা আমরা একবার যাচাই করে নিই। 2 দিয়ে গেলাম, আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 2 দিয়ে গেলাম 1200, 2 দিয়ে গেলাম 600, 2 দিয়ে গেলাম 300, 2 দিয়ে গেলাম 150, 2 দিয়ে গেলাম 75, 3 দিয়ে গেলাম 25, 5 দিয়ে গেলাম 5, তার মানে কি হলো 2 স্কোয়ার × 2 স্কোয়ার, 2 2 2 × 2 × 3 × 5 স্কোয়ার। তার মানে দেখতে পাচ্ছি যে এখানে একটা 2 আর একটা 3-এর কম আছে। আমি কি বললাম, যার অভাব থাকবে বা যেটা এক্সট্রা থাকবে সেটা দিয়েই গুণ বা ভাগ করলে আমরা পরবর্তী, মানে আমরা কাছাকাছি নিকটতম অবস্থিত পূর্ণবর্গ সংখ্যা পাবো। তার মানে কি করব না, এখানে চেয়েছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা কি করব যে এটাকে 2 গুণ 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6, মানে 2400-কে আমরা 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে আমরা ভাগ করতে পারতাম, কিন্তু ভাগ করলে সেটা কিন্তু এটার লসাগু হতো না, তাই জন্য আমরা এটাকে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করে যে রেজাল্টটা আসবে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। হলো, এইভাবে তোমরা লসাগু করে এই ধরনের অঙ্কের উত্তর তোমরা পেতে পারো। এরপরে আর কি আছে,
এখানে আরও কিছু অঙ্ক রয়েছে, সবকটা আমি এই একটা ভিডিওতে দেখাতে পারছি না। তোমাদের যদি এই চ্যাপ্টারের কোনো অন্য অঙ্ক নিয়ে প্রশ্ন থাকে, তোমরা নিচে পেজ নাম্বার আর অঙ্কের নাম্বারটা দিয়ে বা অঙ্কটা লিখে আমাকে জানাতে পারো। আমি আপাতত আর একটাই অঙ্ক দেখাতে পারবো, হাতে সময় নেই। সেটা হচ্ছে 1000-এর নিকটতম সংখ্যা। কি হবে, আমরা কি করব, 1000টা হচ্ছে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। 1000টার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এর বর্গমূল খুঁজব। এখান থেকে 2, এটা আমার একটু বেশি বেরিয়ে গেল। কি হবে, 3 তিরিক্ষে 9, 100 নাগালাম, 3 দুগুণে 6, 6, 3 দুগুণে 6 হলো, 2 দুগুণে 4, 4 ছক 24 হবে না, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 হবে 1, একই লিখলাম। 61, 9, 39, তার মানে 39 হচ্ছে ভাগশেষ। তো আমরা 1000 থেকে 39 বাদ দেব, বাদ দিলে যে সংখ্যাটা হয়, 9 থেকে 0 যাব 1, 3 থেকে 9 যাব হচ্ছে 6, 9, 961। এই 961 যার যে সংখ্যার স্কোয়ার সেটা আমরা বার করব। এটা হচ্ছে আমরা পাচ্ছি 31-এর স্কোয়ার, 961-এর রুট করলে পাচ্ছি 31-এর স্কোয়ার। এই 31-এ পরবর্তী যে সংখ্যা রয়েছে 32, সেই 32-এর স্কোয়ারের ফর্মুলা আমরা দেখব। 32-এর স্কোয়ার মানে হচ্ছে 1024। এবার আমরা 1000 থেকে 961 বাদ দিয়ে যা আসবে, 1 থেকে 0 যাব 9, 6 থেকে 0 যাব হচ্ছে 4, হলো 3, 9 থেকে 39। এই 1000-এর থেকে এই 961 ডিফারেন্স হচ্ছে 39, কিন্তু এই 1000 থেকে এই 1024-এর ডিফারেন্স হচ্ছে 24। যেহেতু নিকটতম বলেছে এবং 39 ইজ গ্রেটার দেন 24, তার মানে এই যে 1024 এটা হচ্ছে 1000-এর নিকটতম, তার মানে 1000-এর কাছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024 হলো। এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক, বর্গমূল। আমি যেহেতু সময় কম বলে বেশি দেখাতে পারলাম না। তোমাদের যদি অন্যান্য কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি পরবর্তী ভিডিওয়ে সেই ডাউটসগুলো দূর করার চেষ্টা করব। আপাতত ধন্যবাদ।